আসসালামু আলাইকুম। আমি বাসায় পৌঁছেছি, নিউ ইয়র্ক থেকে এসেছি। আমি কাহিল হয়ে আছি, বাসায় গুছাতে গুছাতে বাসাটা জঙ্গল হয়েছিল। যাই হোক, যে কথা বলছিলাম যে অনেক তো ইন্টারভিউ নেওয়া হলো, আর যত কিছুই হলো, আমি যতটুকু, সবাই আমার একই প্রশ্ন জিজ্ঞেস করে যে এতদিন পরে আপনি কেন এটা জানালেন, এতদিন পরে কেন জানালেন। এতদিন পরে এই জন্য জানিয়েছি, এতদিন আমি জানতামই না যে এটা খুন হবে। আমি তো পোস্টমর্টমের রিপোর্টের উপর বিশ্বাস করে বারবার আত্মহত্যা আত্মহত্যা বলছি। আমার তো এটা জানা ছিল না যে বাংলাদেশে এরকম হয় যে পোস্টমর্টমের মধ্যেও কোনো না কোনো ভেজাল বা ডক্টররাও কোনো কিছু করতে পারে। আর আরেকটা কথা বলি, আমার আরো অনেক কিছু বলার আছে যেটাতে আম, জানানো দরকার। আমি কিন্তু ডিবির অফিসে যখন যাই, আমার যখন ডিবিতে যখন আমাকে নিয়ে ডাকে, তখন কিন্তু আমাকে এসে কিন্তু সামিরার বাবা নিয়ে গিয়েছিল ডিবির অফিসে, যেখানে আমি কথা বলতে গিয়েছিলাম। আরেকটা জিনিস বলি যে সামিরার হাজব্যান্ড যেদিন মারা যায়, ইমন যেদিন মারা যায়, সেদিন সেদিন যখন আমি আর আমার ছেলে, যখন আর আমার পার্লারের মেয়েরা, আমি কিন্তু একটা কথা খুব ভালো করে শুনিয়ে দিতে চাই, আমি কিন্তু ইমনের কোনো পার্লারের কাজের মানুষ ছিলাম না, বা ইমনের কোনো কিছু কাজ করতাম না। ইমন আমার কাছে, নীলা ভাবি জানে, ইমন আমার কাছে ছেলের মতো ছিল। আমি ওরা আলো আর ছোটবেলায় দেখছি, নীলা ভাবি জানে, বিল্টু, ইমন, ওরা দুজনেই ছোট। আমি বাসায় পৌঁছেছি, তার মধ্যে বলে রাখি। তো প্রথম কথা হলো যে অনেক কিছু চিন্তা করার সুযোগ আমার ছিল, আমি সুযোগ পাই নাই। সুযোগ না পাওয়ার অনেক কারণ ছিল, কারণ আমি আমি কিছু কাজ করছিলাম যেগুলি করা বাংলাদেশের মেয়ে মানুষের জন্য ঠিক না, বা অন্য মানুষের। আমি কিন্তু একটা নর্মাল বাঙালির মতো জীবন কাটাই না, আমি কিন্তু একটু ওয়েস্টার্ন মানুষ, ওয়েস্টার্ন একটু ছেলেদের মতো, মানে একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, একটু জীবনটা কাটাতে চাই। আম, বা আমার বাবা বলতেন যে এই আমার মেয়ে না হয়ে ছেলে হলো না কেন, আল্লাহ কেন ওরে মেয়ে করে আমার কাছে পাঠালো। কারণ আমার মধ্যে একটা ছেলের হওয়ার একটা সবসময় একটা মেয়েও ছিল, রান্না বান্না করতে পছন্দ করি, ঘর দুয়ার গুছাতে পছন্দ করি। তারপরেও বলি, সালমান শাহর ঘটনা, আমাকে কিন্তু বাঙালি অনেক জানলে বলবে যে হ্যাঁ উনি একটা খারাপ মহিলা, বাঙালির কথা বললে। কিন্তু আমেরিকাতে এটা আমার, আমি যা করি এটা খারাপের পর্যায়ে পড়ে না, এক এক দেশে এক এক রকম। তো যেই কথা বলছিলাম, যে যখন আমি দৌড়ে যাই ওদের বাসায়, তো লিফটে যখন উঠি, লিফট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আমি জানি না কেন বন্ধ হয়েছিল। তখনকার সময় আমি লিফটে উঠতে ভয় পেতাম বাংলাদেশে, কারণ আমাদের তো ইলেকট্রিসিটি চলে যেত। তো ওই দিন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর উপরে যখন উঠে যাই, উপরে দরজা দিয়ে ঢুকার সময়ই সামিরার ইমনের বাসায়, তখন যে ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল, তো আমি আর কিচ্ছু দেখি নাই, আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম। ওর পুরা মুখটা কালো হয়ে গিয়েছিল, আর না, মুখটা নীল হয়ে গিয়েছিল, আর ঠোঁটটা একদম কালো হয়ে গিয়েছিল। কিন্তু জিব্বা টিব্বা বের হতে আমি কিন্তু দেখিনি, আর খেয়ালও করি নাই এত। আর ভিতরে, বাসার ভিতরে ঢুকে প্রথমেই সামিরারে দেখলাম যে ডাইনিং টেবিলের পাশে, ডাইনিং টেবিল আর কিচেনের মাঝখানে ও বসে কান্না, আমারে দেখেই চিৎকার করে বললো যে রুবি আন্টি, ইমন মারা গেছে, ইমন মারা গেছে, ওর জিব্বা বের হয়ে গেছে। তা আমি তো একজন বিধবা ছিলাম, 19 বছরে বিধবা হয়েছি। তো আমার চোখে তখন ওকে বিধবাই মনে হয়েছে, আমার মতোই ওরকম মনে হয়েছে। যাই হোক, প্রথম কথা হলো যে আমার ছেলেকে কেন সামিরা একটা জিনিস দিল আমাকে না জানিয়ে, যেটা এই আমার ওদের বাসার থেকে আমার বাসার ছাদে ফেলা হলো। জিনিসটা যে কি ছিল, কত বড় ছিল, এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। আর আমার হাজবেন্ডের ব্যাপারে এখনো আমি কিছু জানি না। যা কিছু হয়েছে, ও আমেরিকা আসে 22 তারিখে, 6 তারিখে এই ঘটনা হয়। তো আমি ব্যস্ত ছিলাম ওকে বিদায় দেওয়ার জন্যই বেশিরভাগ, যে ও আমেরিকায় চলে আসবে। তো আমার জীবনের একটা আম, আমি হুমকি কোনো রকম ফিল করেছি, জানি না এটা সত্যি কি মিথ্যা, যার জন্য আমি নিউ ইয়র্কে চলে গিয়েছিলাম। আর এইভাবে ফেসবুকে আসছি এই খবরটা জানানোর জন্য যে ইমন যেদিন মারা যায়, সেদিন সামিরা কি আমার ছেলেকে একটা কাপড়ের, কোনো কিছু কাপড়ের মধ্যে বেঁধে কিছু দিয়েছিল, যেটা আমি ছেলের কাছ থেকে শুনেছি। ছেলে বলবে কি না বলবে তা জানি না, কিন্তু সত্যি কথা তো বলতে হবে। কোরআনের একটা বাণী শোনাই যে জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না।
তো সত্য যতটুকু জানি বলেছি, কেউ বিশ্বাস করলে করুক, না করলে না করুক, আমার কিছু আসে যায় না। আমি যতটুকু জানি, আমি আল্লাহর উপর ভরসা করে অতটুকুই করেছি। আমার সংসারে তো আমার স্বামীর সাথে তো আর কতদিন পরে যে যতদিন পর্যন্ত আমি না জানি যে আমার হাজব্যান্ড 100% ইনোসেন্ট, আমার মনে হয় না আমি আর ওর সাথে কোনোদিন সম্পর্কে যেতে পারবো, যদি আমরা এক বাসায় থাকি। আর টিভিতে এসব ইন্টারভিউ দিয়ে অল্প সময়ের জন্য কিছু হয় না। তো যে কথা বলছিলাম, এই জন্যই আমি বলছি যে এটা খুন। যেহেতু সামিরা হাজব্যান্ড মারা যাওয়ার সময়, যখন হাজব্যান্ড মারা গিয়েছে, হসপিটালে না যেয়ে সে তার গয়নাগাটি বা কোনো কিছু, আমি জানি না কি ছিল ওই মানে কাপড়ের মধ্যে বাঁধা, এগুলি নিয়ে ব্যস্ত ছিল। আর সব কিছু চাইনিজ মানুষের বলারও কারণ ছিল, আমি 32 বছর এই চাইনিজ মানুষদের সাথে থাকি, আমি ওদের চলাফেরা কিছুটা দেখি। আমি এত বুদ্ধ না যে কিছু বুঝি না, কিছু তো বুঝি। আরেকটা কথা, সামিরাকে, আমার যেটা প্রশ্ন, সামিরাকে কেন সামনে আনে না? ওর বাবা কেন ওর হয়ে কথা বলে? ওর হাজবেন্ড কেন কথা বলে এখন? সামিরা কেন কথা বলে না? সামিরা কেন সামনে আসে না? ও কি ভিআইপি? বাংলাদেশের কি প্রধানমন্ত্রীর থেকে উপরে যে উনি কথা বলতে পারে না, জনগণের সামনে আসতে পারে না? কেন ওনারও ভয়? কারণ কথা বলতে পারবে না তো, জবাব নাই তো। তো সবাই মিলে দাবি করেন না কেন আপনারা যে সামিরা কেন সামনে আসে না? সামিরা সামনে আসলেই চলে। এত বছরে তো কেউ দেখে না ওরে। আমার আমার হাজবেন্ড মারা গেছে ক্যাপ্টেন জামিল হক, আমি এখনো বড় করে বলি যে ক্যাপ্টেন জামিল হকের বউ ছিলাম আমি। সামিরা কেন এসে বলে না যে হ্যাঁ, আমাকে নিয়ে এত কথা হচ্ছে কেন, আমি কি করেছি, বা আমার কি কি কারণ ছিল যে আমি খুন করব? কিছুই তো বলে না ও। যা বলে ওর বাপ শফিকুল হক হীরা। আর যে কথা বলছিলাম, যেদিন খুন হয়, খুন বা আত্মহত্যা যেটাই হোক, আমি কিন্তু কোনো ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু কোনো বলবো না যে এটা আত্মহত্যা না হত্যা। এটা আমার বলা উচিত না। আমি আগের বার যেটা বলেছি ভিডিও করে, সেটা হলো, সেটাতে আমার রং ছিল, আমি ইমোশনাল ছিলাম বেশি, যার জন্য আমি বলেছি যে এটা হত্যা। হত্যা কি আত্মহত্যা, ওইটা তো ঠিক মতো যদি আবার সামিরাকে যদি নিয়ে বা সামিরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে ঠিকই বের হবে। আরেকটা কথা বলি, সামিরা 2 ফুপু থাকতো ঢাকা শহরে। সামিরা, এটাও আমার মনে প্রশ্ন ছিল, সামিরার এক ফুপু থাকতো আমাদের সাংহাই রেস্টুরেন্টের পাশে, ফুপার বাসা, উনি একজন লয়ার ছিলেন, আমার নাম মনে নাই। ওই বাসায় না যে কেন ও প্রতিবেশীর বাসায় সন্ধ্যা পর্যন্ত বা ওর বাবা মা আসা পর্যন্ত কেন রইল? কত প্রশ্ন আছে না। তারপরে আরেকটা কথা বলি, সামিরাকে যখন আমি বললাম যে, সামিরা আমাকে ওর বাবার ফোন নাম্বার দিয়ে বলল যে রুবি আন্টি, আপনি ওই বাসার থেকে, যেই বাসাতে ও যেই বাসার মানুষ ওকে নিয়ে গিয়েছিল, ওই বাসাতে থাকতেই ওর বাবার ফোন নাম্বার দিয়ে আমারে বলেছিল যে ওর বাবারে ফোন করার জন্য। তো আমি ফোন করার পরে আমাকে হীরা ভাই একজন অফিসারের, পুলিশ অফিসারের ফোন নাম্বার দিয়ে বলল যে আপনি ওনারে ফোন করেন। তা আমি যখন, উনি আমাকে তুমি তুমি করে বলতো বলতো রুবি তুমি ওনারে ফোন করো। তো ফোন করার পরে ওই লোকরা, আমি বললাম যে সামিরাকে কি আমি বাসায় নিয়ে যাব, আমার বাসায়? তখন ওই লোক বলল যে না 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 না, এই কাজ করেন না আপনি, এই কাজ করলে আপনি ফেঁসে যাবেন। আমি তো, আমার হাজবেন্ড তো চায় নাই যে আমি সামিরাকে আমার বাসায় নিয়ে আসি, এই জন্য আমি আনতেও চাই নাই। আরও ঘটনা আছে, যখন সামিরা আমাকে হঠাৎ করে বলল যে আবুলের কাছে, আবুলটাকে আমি তাও জানতাম না, বলছে যে রুবি আন্টি ইমন একটা সুইসাইড নোট রেখে দিয়ে গেছে। আমি বলছি ওইটা কই? তুমি জানো যে এটার কত ইম্পর্টেন্ট জিনিস একটা, যে কেউ যদি আত্মহত্যা করে সুইসাইড নোট রেখে গেলে? তখন ও আমার যেই জবাব দিয়েছিল যে এটা আবুলের কাছে আছে। তো এইরকম কত কত জিনিস আমার মনে প্রশ্ন আছে, ছিল, এখনো আছে। কেমন করে খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে এ নিয়ে আর কথা বলবো না। তখন ওই দিন মাথা ঠিক ছিল না, একটুখানি ভীত ছিলাম, এই জন্য এরকম করে বলেছি যে এটা হত্যা। আর নীলা ভাবির কথা চিন্তা করেও, তো যে কথা বলছিলাম যে আমার কিছু হলে কিন্তু কোনোদিন কিন্তু ভাববেন না বাইরের মানুষ কিছু করেছে। বাইরের মানুষ যদি করেও থাকে, আর সবসময় ভাববেন না যে আমার পরিবারের মানুষটাই আমাকে করেছে। আমি এই বাড়িতে আছি কারণ এই বাড়িটা, এটা আমার বাড়ি, আমি তো হোটেলে হোটেলে কাটাতে পারবো না, এই জন্য ফেরত এসেছি এখানে। আরেকটা জিনিস, যে আছে অনেক কিছু বলার, হীরা ভাই আমাকে কেন ডিবির অফিসে নিয়ে গেল, আর উনিই কেন কথা বলে খালি?
লুসি কোথায়, লুসির মেয়ে কোথায়, সামিরা কোথায়? ওরা ওরা কেন কথা বলে না? আমি তো কথা বলছি, আমি তো ভিডিও করে কথা বলছি। আমার কি স্বার্থ আছে এর মধ্যে? আমি তো স্বার্থ হারালাম। আমার স্বামীর সাথে তো আজকে আমার সম্পর্ক নাই বলতে গেলে। একই বাড়িতে আছি আমরা, কিন্তু দুইজন দুই জায়গায়। আমি বাড়িতে ফেরত আসছি, কিন্তু আমার হাজবেন্ডের ব্যাপারটা যদি আমার কাছে ক্লিয়ার না হয়, আমার তো মনে হয় না আমি কোনোদিন ওরে আর নিতে পারবো। আমি একটা, আমার কিছু নীতি আছে। কেউ কিছু ভাবুক আর না ভাবুক, সাংবাদিকরা কিছু লিখুক আর না লিখুক, আমার জীবন যা গিয়েছে আল্লাহ জানেন আর আমি জানি। আর মানুষ নিশ্চয়ই জানবে যে কেমন গিয়েছে। আমি একটা ছেলের মতো জীবন কাটিয়েছি, একটা মেয়ের মতো জীবন কাটিয়েছি, এখনো কাটাচ্ছি। না হলে নিউ ইয়র্কের মতো জায়গায় যে আমি এত ব্যস্ত একটা শহরের মধ্যে যে একটা হোটেলে যেয়ে কয়েকদিন থাকতে পারতাম না। যাই হোক, কেউ আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি একটা ভিডিও করে আমার নিজের কথা বলি, এই জন্য লাইভ ভিডিও করে দিচ্ছি, যে যেন মানুষ জানে কিছুটা যে আমার অভিজ্ঞতা। আমি কিন্তু কোনো হত্যা বা আত্মহত্যার কোনো সাক্ষী ছিলাম না। আমি কিছুই দেখি নাই। আমি শুধু ওখানে গেছি আর সামিরার কাণ্ড কারখানা দেখেছি। আরেকটা জিনিস বলি আপনাদের, যে সামিরা কিন্তু যা কিছু আমি জানি সব কিছু সামিরার মুখ থেকে শোনা। আমি কিন্তু বাইরের কোনো মানুষের মুখ থেকে কিছু শুনি নাই। সব আমি সামিরার মুখ থেকে শুনেই কিন্তু আত্মহত্যা আত্মহত্যা বলেছি। আরেকটা জিনিস, ইমনের মতো এত এত বড় একজন অভিনেতার পোস্টমর্টেমের মধ্যে, ওর ময়নাতদন্তের মধ্যে কোনো গরমিল হবে, এটা তো আমার চিন্তা ছিলই না, যে কেন কেন এটা করবে কেউ। আর কথা যদি অনেক কিছু বলার থাকে তো বলবো। যেহেতু অনেক টায়ার্ড হয়ে আছি, যেহেতু বাসায় আসছি অনেকদিন পরে, বাসাটা এত অগোছালো ছিল যে গোছাতে হয়েছে, অনেক টায়ার্ড হয়ে আছে। আর মানুষও ফোন করছে, আমিও ফোন ধরতে পারি না। পরিবারের সবাই আমার উপর নাখোশ এই জিনিস করার জন্য। আমার কিছু করার নাই। আমার ছেলেও বলে যে আমি নাকি ঝামেলা নিয়ে আসিনি। যে ঝামেলা নিয়ে আসা, যদি সত্যকে গোপন তো করতে চাই না, এই জন্য যে কোরআন শরীফে পড়েছি, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। কোন সূরায় তা মনে নেই, অনেক কিছুই পড়ি। তো বয়স হয়েছে, অনেকে গালিগালাজ দেবে, কিছু কি, আমার তো মাথাও কাজ করে না এখন, যে গালিগালাজ অনেক করে মানুষ, না করলে না করুক, এই যা ইচ্ছা তা বলুক মানুষ, কিছু আসে যায় না। আমি তো আমার জীবন তো এমনিতেই আমি দাওয়ের মানে আল্লাহর উপরে, এটা আমার জন্য একটা বিরাট পরীক্ষা। ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে দেখার জন্য যে কি হয়। আমার জন্য এটা একটা বিরাট পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ আমাকে হতেই হবে। পরকালের জন্য হলে, এই কালের জন্য নিলে তো সংসার খুব সুন্দর করে উপরের তলায় যে জামাইয়ের সাথে শুয়ে থাকতে পারতাম, যে কিছুই হয় নাই। কিন্তু এটা করতে মন চায় নাই, সায় দেয় নাই। আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, তার মেয়ে আমি, আমাকে তো ওনার শিক্ষাতেই চলতে হবে। আর যে কথা বলি, যে কষ্ট হচ্ছে আমার, সাজানো সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এটা তো করতেই হবে। আর আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম কনসুল জেনারেলের অফিসে, আমি কনসুলেট